তাদেরকে যখন ঘটনার টাটকা তথ্য প্রমাণ সাক্ষ্য সব পাওয়া যাচ্ছে, তখন তথ্য প্রমাণ পাওয়ার পরও জামাতের একজনকে কনভিক্ট করা যাবে না, জামাতের একজনকে পাওয়া যাবে না। সেই 762 জনকে অভিযুক্ত করা হলো, নট এ সিঙ্গেল পার্সন ফ্রম জামাত। এবং সেটা কিন্তু যারা মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিল। তারপর কি হলো, 1973 সালে অ্যামনেস্টি ঘোষণা করার পরে কি করলো, স্যাটল সেই জন্য বলা হয়, শেখ মুজিবুর রহমান সাহেব তখন অ্যামনেস্টি ঘোষণা করলেন সারা বাংলাদেশের অবস্থাকে সামনে রেখে। তিনিও চেয়েছিলেন একটা ঐক্যবদ্ধ জাতি, এই জন্যই ওনার উদ্দেশ্য অত্যন্ত মহৎ ছিল। এবং অ্যামনেস্টি ঘোষণা করার পরে 4টা অপরাধ ছাড়া, হত্যা, ধর্ষণ, লুট আর অগ্নিসংযোগ। এরপর 2 বছর কিন্তু তারপরে থাকলো, 2 বছর কিন্তু নট এ সিঙ্গেল মামলা কেস বাংলাদেশের কোন আদালতে কোন থানায় লস করা হয়েছে জামাতের বিরুদ্ধে। তারপরে 1975 সালে ডিসেম্বর মাসে কি হলো, পুরো আইনটাই রিপিল করা হলো। ঠিক আছে, কারা করলেন? আচ্ছা ঠিক আছে, আমরা সেই আলোচনায় আসবো। ছোট্ট বিরতিতে যেতে, সরি নজরুল ভাই, আমাদের ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ফিরে আসবো আলোচনায়। তবে যেটা মনে হচ্ছে যে জামাতের পক্ষ থেকে তাদের যে অবস্থান, যে যুদ্ধ অপরাধীদের বিচারের কোনো প্রয়োজনই নেই, কারণ যুদ্ধ অপরাধীদের বিচারের বিষয়টি মীমাংসিত। সুতরাং আপনারা আলোচনায় অংশগ্রহণ করুন। ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি। বিরতির পর আমরা ফিরে এসেছি ফ্রাইডে প্লাসের এই পর্বে। আমরা আজকে আলোচনা করছি যুদ্ধ অপরাধীদের বিচারের বিষয়টি নিয়ে, যে এই বিষয়টি বর্তমান সরকারের জন্য কতটা সময় উপযোগী এবং এই বিষয়ের ব্যাপারে বর্তমান সরকারকে কতটা সচেতন হতে হবে। বিরতিতে যাবার আগে আমাদের আলোচনা বেশ জমে উঠেছিল, কারণ এখানে জামাতের প্রতিনিধি ব্যারিস্টার নজরুল বলেছেন যে তিনি জামাতের জনাব নিজামী সাহেবের বক্তব্যের সঙ্গে একমত, যে যুদ্ধাপরাধের বিষয়ে বিচারের বিষয়টি ইতিমধ্যে মীমাংসিত। সুতরাং এই ইস্যু নিয়ে আর এই ব্যাপারে আর কোনো ইস্যু থাকার কথা না। আমার একজন কলার আছে, তারপরে আমি ফিরে যাচ্ছি আমার প্যানেলদের কাছে। দেখি, আমার মনে হয় কলাররাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই অনুষ্ঠানে সরাসরি তাদের বক্তব্য রাখার জন্য। দেখে নিচ্ছি কে রয়েছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি আজাদ বলছি আবার। জি আজাদ ভাই বলুন, আপনার বক্তব্য সংক্ষেপে। খুবই সংক্ষেপে, আমি তো গতবার সংক্ষেপে বলেছি কিন্তু উত্তর এখনো পাইনি। উত্তরের জন্য অপেক্ষা করুন। আচ্ছা, আমার কাছে এখন যারা আওয়ামী লীগের প্যানেলে আছেন ওনাদের কাছে দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে খুবই সংক্ষেপে, আওয়ামী লীগ যেভাবে বলেন যে জাতির জনক, ৭৪-এর মূল মন্ত্র ছিল, একটি মূল মন্ত্র ছিল, সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। তাহলে ওনারা যে বলেন যে জাতির জনক, এটা কি কোন জাতির জনক? এটা কি বাঙালি জাতির জনক না বাংলাদেশি জাতির জনক? যদি তাই হয় তাহলে পশ্চিমবঙ্গে যে বাঙালিরা আছেন উনি কি তাদেরও জনক কিনা, এই প্রশ্নটি চলেই আসে। কারণ ওনারা যদি বাংলাদেশের জাতির জনক বলেন তাহলে ভৌগোলিক যে সীমানা আছে ওটার উপর ডিপেন্ড করে বাংলাদেশের যে পরিচিতি সেটাই মিন করাবে। আর যদি বলেন যে বাঙালি জাতির জনক, তাহলে এটাকে পশ্চিমবঙ্গে যারা বাঙালিরা আছেন ওদের জাতির জনক কি বঙ্গবন্ধু? এই প্রশ্নটা আমাদের আছে, এই উত্তরটা দিতে হবে আমাদের। আচ্ছা, ধন্যবাদ আজাদ ভাই। আপনার ইতিমধ্যে আরো একটি প্রশ্ন আমাদের কাছে আছে, আমরা চেষ্টা করব, যেহেতু আলোচনারও অনেক বিষয় আছে। আমি পরবর্তী কলের কাছে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে রয়েছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি নাজিব বলছি। কে বলছেন? নাজিব। আচ্ছা, নাজিব ভাই কোথা থেকে বলছেন? এই তো লন্ডন থেকে। আচ্ছা, বলুন আপনার প্রশ্ন কিংবা মন্তব্য সংক্ষেপে। আমার দুইটা মন্তব্য আর একটা প্রশ্ন। প্রথম কথা হলো যে একজন প্যানেলিস্ট বলার চেষ্টা করেছেন যে আপনাদের সংগ্রামেই তো সব আছে, মানে জামাতের মুখপাত্র যেই নিউজ পেপার সংগ্রামে। এখন কথা হলো সংগ্রামে যদি এটা কিছু লেখাই থাকে, কিছু এভিডেন্স থেকেই থাকে, সেটা তো 1971-এই ছিল, তাই না? এখন কথা হলো নজরুল সাহেবের বক্তব্য অনুযায়ী এতগুলা তদন্ত কমিটি তাদের চোখে পড়লো না 1971-এ কি ঘটেছে, ওটা সংগ্রামে কি লিখেছে, 40 বছর পরে কেউ একজন আবিষ্কার করলো সংগ্রামে কি লিখছে, এটা কি বাস্তবসম্মত? দ্বিতীয় মন্তব্য সেটা হলো যুদ্ধাপরাধ একটা আন্তর্জাতিক অপরাধ, হ্যাঁ, এটা আন্তর্জাতিক আইনেই হওয়া উচিত। হ্যাঁ, আওয়ামী লীগ বলতেছে কিংবা প্যানেলিস্টরা বলতেছেন যে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে অনেক প্রমাণ আছে, তাহলে আওয়ামী লীগের যদি সৎসাহস থেকেই থাকে তাহলে কেন নতুন করে তাদের আইন সংশোধনের দরকার পড়লো? হ্যাঁ, 1973 অ্যাক্টের বিরুদ্ধে এখানে এই হাউস
হাউস অফ লর্ডস বলছে যে এটা ইনকম্পিটেবল, হ্যাঁ, এটা যথার্থ আইন না, এটা মানবাধিকার পরিপন্থী। এই আইনের যে পরিবর্তন করলো, সেই মানবাধিকার যে পয়েন্টগুলো ছিল, এভিডেন্সিয়াল পয়েন্টগুলো ছিল, যে কোনো এনিথিং এন্ড এভরিথিং ক্যান বি এভিডেন্স অ্যাকর্ডিং টু দ্য 1973 অ্যাক্ট, হ্যাঁ, সেটা তো পরিবর্তন করলোই না, বরং যেটা করলো আওয়ামী লীগ সেটা হলো 1973 অ্যাক্টে অন্যদেরকে যারা সরাসরি সশস্ত্র বাহিনী কিংবা সহযোগী কোলাবোরেটর ছিল না তাদেরকে ধরার কোনো সুযোগ ছিল না। এখন তারা যারা সরাসরি সশস্ত্র বাহিনীতে ছিল না কিংবা কোলাবোরেটর ছিল না তাদেরকে ধরার একটা স্কোপ করে দিল। তাহলে আওয়ামী লীগের যদি সৎসাহস থেকেই থাকে তাহলে তাদের এই ধরনের মানে রেট্রোস্পেকটিভ এফেক্ট দিয়ে কেন তাদের এইভাবে আইন চেঞ্জ করার দরকার পড়লো? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা নিশ্চয়ই প্যানেলের কাছে এই প্রশ্নগুলো তুলে ধরবো। আমি পরবর্তী কলার কাছে যাচ্ছি। আমি তো প্যানেল মেম্বারদের কাছে আসতে পারছি না। হ্যালো, আসসালামু আলাইকুম, কে রয়েছেন লাইনে? ওয়ালাইকুম আসসালাম। জি বলুন ভাইয়া, আপনার প্রশ্ন কিংবা মন্তব্য খুব সংক্ষেপে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশ আমরা স্বাধীনতা লাভ করেছি আজকে 38 বছর। এর আগে অনেক কলার এগুলো বলেছেন যে এর আগে যে সময়গুলোতে তারা ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ, তখন তারা কেন বিচার করেননি? এই আওয়ামী লীগ এখন যুদ্ধাপরাধী বিচারের জন্য উঠে পড়ে লেগেছে। সেই আওয়ামী লীগ কি করে জামাতের বিভিন্ন নেতাদের বাসাতে তাদের সাপোর্টের জন্য, আমি একদম স্পেসিফিক এক্সাম্পল আপনাকে দিতে পারি। যখন বিএনপির সময় যখন নাকি প্রেসিডেন্সিয়াল ইলেকশন হচ্ছিল, আওয়ামী লীগের বড় বড় লিডাররা প্রফেসর গোলাম আজমের বাসায় গিয়ে ওনার কাছে ভোট ভিক্ষা চেয়েছে। তখন যুদ্ধাপরাধী ইস্যুটা কোথায় ছিল? এখন কেন এটা আসছে, তখন কেন ছিল না? এবং একসাথে তারা আন্দোলন করছে বিএনপি এবং জাতীয় পার্টিকে ক্ষমতাচ্যুত করার জন্য। একসময় তারা কি করে একসাথে আন্দোলন করলো যদি তারা যুদ্ধাপরাধী হয়ে থাকতো? আপনারা এক এক সময় এক এক স্ট্যান্ড নেবে, তারা এটা তো ঠিক নয়। যদি সত্যিকার অর্থে গণতন্ত্র মনে আপনারা হয়ে থাকে, আমি বাইরেকে বলছি উইথ অল ডিউ রেসপেক্ট, যে যদি সত্যিকার গণতন্ত্র মনে হয়ে থাকেন তাহলে ইউ শুড টিক টু ওয়ান পার্টিকুলার পলিসি। আপনি দুই দিন পর পলিসি চেঞ্জ করতে পারেন না। ওকে, থ্যাংক ইউ কলার, আপনার মন্তব্য আমরা শুনেছি এবং যেহেতু আমি সচেতন সময়ের জন্য আমার প্যানেল মেম্বারদেরকে সময় দিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ কলার। আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা দয়া করে সংক্ষিপ্ত প্রশ্নটি কিংবা মতামতটি আমাদেরকে দেবেন, কারণ আমাদের লাইনে অনেক কলার অপেক্ষা করছেন। আমি ফিরে আসছি আমার প্যানেল মেম্বারদের কাছে। খসরু ভাই, আওয়ামী লীগের, আমি জানি আপনি এখানে আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করছেন না, কিন্তু এখানে আপনি যুদ্ধ অপরাধীদের বিচারকে সাপোর্ট করছেন। সেই পার্সপেক্টিভ থেকে আমি আপনার কাছে প্রশ্নটি তুলে দিচ্ছি যে বেশ কয়েকটি প্রশ্ন এসছে যে আওয়ামী লীগের কমিটমেন্টের ব্যাপারে প্রশ্ন এসছে, আওয়ামী লীগের যুদ্ধাপরাধীদের বিচারের নামে রাজনৈতিক হয়রানির ব্যাপারটি এসছে। এই ব্যাপারগুলোর ব্যাপারে আপনার কি মন্তব্য? প্রশ্ন এসেছে আমরা কিরকম অপরাধের বিচার চাই। আমি যখন হাই স্কুলে পড়তাম প্রতি বছর 16ই ডিসেম্বর 26শে মার্চ পাস্ট করে যেতাম একটা গোরস্থানে। আমার বাড়ি সিলেটের খানাইঘাট উপজেলায় ছাউরা নামক জায়গায়, যেখানে 11 জন আমার এলাকার বাসিন্দাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। আপনার এই স্টুডিওতে কর্নেল অলি আহমদ বলেছেন, একজন বীর মুক্তিযোদ্ধা, চিটাগাঙ্গের উনি, বাট উনি যুদ্ধকালীন সময় খানাইঘাটে ছিলেন। আটগাম থেকে একটা গর্ত থেকে 25 জন উলঙ্গ মহিলাকে উদ্ধার করেছেন। আমার এই মা বোনদেরকে যাদের সম্ভ্রম যারা বিনষ্ট করেছে, এই 11 জন মানুষকে যারা জীবন্ত খবর দিয়েছে, বাংলার প্রতিটি গ্রামে প্রতিটি এলাকায় এভাবে সম্ভ্রমহানি, লুটতরাজ, খুন যারা করেছে, আমরা তাদের বিচার চাচ্ছি উইথ ডিউ রেসপেক্ট টু দ্য কুলার্স। আমরা কোনো কোলারকেই বলছি না যুদ্ধ অপরাধী। একটা অপরাধের বিচার চাইতে গেলে আমি তো ভেবেছিলাম সবাই বলবেন, এই প্যানেলের জামাতের ভাই নজরুল ভাই বলেছেন তিনি বিচার চান, আমাদের সবার শ্রদ্ধেয় মুহিত ভাই বলেছেন বিচার চাই, সারা জাতি বিচার চাই। আপনারা জামাতের বিচার হবে, মুসলিম লীগের বিচার হবে, আমরা তো কারো লীগের কথা বলি নাই। যুদ্ধ অপরাধ যারা করেছে, আপনার মায়ের সম্ভ্রম যে নষ্ট করেছে, আজকে যেই এই সম্ভ্রম হারা মাদের আপনি যে সন্তানরা আছে সেই